2008 সাল। আমার বয়স তখন ঠিক 18। ঠিক কী কারণে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, সেই একঘেয়ে গল্প বলে আপনাদের বিরক্ত করতে চাই না। শুধু এটুকু জেনে রাখুন, আমার কাছে তখন মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না। নিজের সবটুকু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি আমার পুরনো গাড়িতে গিয়ে উঠলাম। সেই গাড়িটাই ছিল আমার 4 দেয়ালের পৃথিবী। টানা 4 বছর, হ্যাঁ, 4 বছর আমি আমার গাড়িতে কাটিয়েছি। আমার জীবনটা তখন একটা ঘড়ির কাঁটার মতো চলত। ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা ক্যাফেতে বারিস্টা হিসেবে কাজ করতাম, যেখানে কফির গন্ধে আমার ঘুম ভাঙত। আবার ঠিক বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত একটা রেস্তোরাঁয় লাইন কুক হিসেবে কাজ করতে হতো। ক্লান্তিতে শরীর ভেঙে আসলেও আমার মনে একটা জেদ ছিল। আমি টাকা জমাচ্ছিলাম নিজের একটা ছোট্ট বাড়ির জন্য, একটা এমন জায়গা যেখানে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব। পেছনের দিকে তাকালে আজ অবাক লাগে যে আমি ওভাবে দিনের পর দিন কিভাবে কাটিয়েছি। যাই হোক, 22 বছর বয়সে যখন পৌঁছালাম, আমার হাতে তখন মোটামুটি কিছু টাকা জমেছে। আমি তখন লস অ্যাঞ্জেলেস শহরে থাকতাম। বাড়ি ভাড়ার আকাশছোঁয়া দামের মাঝেও আমি মরিয়া হয়ে একটা জায়গা খুঁজছিলাম। কয়েক মাস হয়ে খোঁজার পর আমি অ্যান্ডার্স নামের এক বৃদ্ধ মানুষের খোঁজ পেলাম। তিনি নর্থ হলিউড এলাকায় একটা 2 বেডরুমের বাড়ি ভাড়া দিচ্ছিলেন। ভাড়াটা বাজার মূল্যের চেয়ে অনেক কম ছিল, কিন্তু সস্তা হওয়ার পেছনে সবসময় একটা কিন্তু থাকে। বাড়িটার অবস্থা ছিল খুবই জরাজীর্ণ। প্রায় 1 বছর ধরে কেউ সেখানে থাকেনি। তাই বাড়িটা বাসযোগ্য করতে হলে প্রচুর মেরামতের প্রয়োজন ছিল। কিন্তু আমার কাছে একটা ছাদ থাকায় তখন স্বর্গ পাওয়ার মতো ছিল। 4 বছর গাড়িতে রাত কাটানোর পর, যেখানে জলের কল আর একটা শক্ত বিছানা আছে, সেটাই আমার কাছে রাজপ্রাসাদ মনে হচ্ছিল। 2012 সালের হেমন্তকালে আমি সেই বাড়িতে উঠি। বাড়িতে ওঠার আগে অ্যান্ডার্স আমাকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখালেন। বেটেখাটো মানুষটি সবসময় বেশ হাসি খুশি থাকতেন, কিন্তু বয়সের কারণে তার কথাগুলো মাঝে মাঝে এলোমেলো হয়ে যেত। তিনি যখন আমাকে ঘরগুলো দেখাচ্ছিলেন, এক অদ্ভুত ঘটনা ঘটল। তিনি আমাকে বাথরুম দেখালেন, তারপর মাস্টার বেডরুম দেখালেন, আবার ঘুরে বাথরুম দেখালেন, এরপর আবার মাস্টার বেডরুম। তিনি যখন তৃতীয়বারের মতো বাথরুমে ঢোকার জন্য পা বাড়াচ্ছিলেন, তখন আমি আলতো করে তার হাত ধরে হলের দিকে নিয়ে গেলাম। বাড়িটা পুরনো হলেও থাকার মতো ছিল। দেয়ালের রং চটে গিয়ে অদ্ভুত সব ছায়া তৈরি করেছিল। ছাদের কোণগুলো পুরনো লিক থেকে হওয়া দাগে বিবর্ণ হয়ে গিয়েছিল। রান্নাঘরের কলটা ভাঙা, বাট্টা বটাতে ফাটল ধরা, এমনকি আলমারির হাতলগুলো টান দিতেই হাতে চলে আসত। এলাকাটাও খুব একটা ভালো ছিল না। জানলায় গ্রিল দেওয়া বাড়িঘরগুলো কেমন জানি থমথমে থাকত। কিন্তু এত কিছুর পরেও যখন অ্যান্ডার্স আমার হাতে চাবিটা তুলে দিলেন, আমার মুখে তখন বিশ্বজয়ের হাসি। অ্যান্ডার্স বিদায় নেওয়ার আগে দরজায় দাঁড়িয়ে থমকে গেলেন। তিনি নিজের থুতনিতে হাত বুলিয়ে ঘরের ভেতরের দিকে তাকাচ্ছিলেন। আমি উকি দিয়ে দেখার চেষ্টা করলাম তিনি কি দেখছেন, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো? তিনি একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, ঠিকই আছে, তবে ওই বাথরুমটা কেন যেন একটু অন্যরকম লাগছে। ঠিক কি আলাদা সেটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, বাড়িটার কাঠামো অনেক মজবুত। তুমি সাবধানে থেকো আর এর যত্ন নিও। এই কথা বলে তিনি মাথা নেড়ে চলে গেলেন। বাস্তব জীবনে একটা বাড়িতে থাকার আনন্দ আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। বাড়িটা কতটুকু ভাঙাচোরা সেটা আমার কাছে কোনো বিষয়ই ছিল না। নিজের মতো একটা বাথরুম আর শোয়ার মতো একটা বড় তোশক পেয়ে নিজেকে রাজা মনে হচ্ছিল। কয়েকদিন ধরে ঘরটা পরিষ্কার করার পর আমি আমার বোন আর তার হবু বরকে রাতের খাবারের জন্য ডাকলাম। হয়তো আপনাদের কাছে এটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু 4 বছর পর কাউকে আপ্যায়ন করার সুযোগ পেয়ে আমি মনে মনে খুব গর্ববোধ করছিলাম।
খুব দ্রুত আমি আমার নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠলাম। সেদিন রাতে অতিথিরা চলে যাওয়ার পর আমি একটা শাওয়ার নিতে গেলাম। বাথরুমে বেসিনের ওপর সাধারণত যে আয়না থাকে, এই বাড়িতে সেটা ছিল না। তার বদলে বাম দিকের দেয়ালে একটা বিশাল, পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এমন এক বিশালাকার আয়না লাগানো ছিল। শাওয়ার শেষে যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, বাষ্পে পুরো গ্লাসটা ঢেকে গিয়েছিল। আমি হাত বাড়িয়ে কাঁচের ওপর থেকে বাষ্প মুছতে গিয়েই চমকে উঠলাম। ঠিক আমার চোখের উচ্চতায় বাষ্পের স্তরের ওপর কেউ একজন লিখেছে। হাই! আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অক্ষরগুলো খুবই স্পষ্ট আর উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছিল। এটা নিছক কোনো বাষ্পের জমাট বাঁধা নকশা হতে পারে না। আমি ভাবলাম, হয়তো বোন যাওয়ার আগে আঙুল দিয়ে এটা লিখে রেখে গিয়েছে, আর শাওয়ারের গরমে বাষ্প জমার ফলে লেখাটা ফুটে উঠেছে। আমি তাকে মেসেজ করতে গিয়েও থেমে গেলাম। ভাবলাম, এটা তো পাগলামি, সে হয়তো মজা করেই লিখেছে। আমি হাত দিয়ে লেখাটা মুছে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সেই মুহূর্তে বিষয়টাকে আমি খুব একটা গুরুত্ব দেইনি। পরের সপ্তাহে আমার কাজে প্রমোশন হলো। বাড়তি আয়ের সুযোগ আসলেও আমার কাজের চাপ বেড়ে গেল। প্রতিদিন দীর্ঘ সময় কাজ করে বাড়িতে ফিরতাম। এরই মধ্যে আমি বুঝতে পারলাম, বাড়ির অনেক কাজ আমার একার পক্ষে করা সম্ভব নয়। তাই আমি কিছু কন্ট্রাক্টরস ভাড়া করলাম মেরামতের জন্য। সারাদিন তারা কাজ করত, আর আমি শুধু রাতে বাড়িতে একা থাকতাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝে মধ্যেই গভীর রাতে আমার ঘুম ভেঙে যেত অদ্ভুত সব শব্দে। এমন কিছু আওয়াজ যা আগে কখনো শুনিনি, যেন কেউ দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে বা মেঝের ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। ঠিক 1 মাস পর আমি আবার সেই আয়নার ওপর কোনো লেখা দেখলাম। সেদিনও সারাদিন কাজ শেষে ফিরে আমি গোসল করতে ঢুকেছিলাম। শাওয়ারের পর্দা সরিয়ে যখন আমি আয়নার দিকে তাকালাম, এবার আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বাষ্পের ভেতরে এবার আর কোনো ছোট্ট শব্দ নয়, বরং একটা পুরো বাক্য লেখা ছিল। লেখা ছিল, স্টেইং লং, অর্থাৎ তুমি কি অনেক দিন থাকবে। এবার আর এটাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সম্ভব হলো না। কেউ একজন আমার বাথরুমে ঢুকেছিল, আর সেটা খুব অল্প সময়ের মধ্যেই। আমার বাড়িতে কন্ট্রাক্টরস আসতো ঠিকই, কিন্তু তারা তো কেউ একা থাকতো না। আর কেনই বা তারা এমন কিছু লিখবে? আমি দ্রুত কাপড় পরে বাথরুমের দরজার নবটা ধরলাম। মনে হলো যে এই লেখাটা লিখেছে সে হয়তো এখনো আশেপাশেই কোথাও আছে। আমি খুব সাবধানে দরজাটা একটু ফাঁক করে অন্ধকার হলের দিকে তাকালাম। দুপাশে দেখার চেষ্টা করলাম, কান পেতে শোনার চেষ্টা করলাম কোনো আওয়াজ পাওয়া যায় কিনা, কিন্তু ঘরটা একদম নিস্তব্ধ ছিল। আমি পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম। সব দরজা ভেতর থেকে বন্ধ, সব জানলা লক করা, এমনকি আমার ব্যক্তিগত জিনিসপত্রগুলো যেখানকার সেখানেই আছে। কেউ যদি বাড়িতে ঢুকেও থাকে, তবে সে এর মধ্যেই হাওয়া হয়ে গিয়েছে। এই ঘটনা আমাকে পুরোপুরি মানসিকভাবে ভেঙে দিল। আমি দিনের পর দিন অস্থিরতায় কাটাতে লাগলাম। প্রতি রাতে 3 বার করে সব দরজা আর জানলা পরীক্ষা করতাম। কোনো লুকানোর জায়গা থাকলে সেখানে বারবার উকি দিতাম। তবু আমার মনে হতে থাকল, কিছু একটা ঠিক নেই। এই বাড়িতে আমি একা নই। আরও 1 মাস পার হয়ে গেল। আমি আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এক শুক্রবার রাত ঠিক 3টার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কোনো নির্দিষ্ট শব্দে আমার ঘুম ভেঙেছে কিনা সেটা বলতে পারবো না। বাড়িটা পুরনো হওয়ার কারণে মাঝে মাঝে কাঠের মেঝে মড়মড় শব্দ করত, কিন্তু সেই মুহূর্তে চারপাশটা ছিল একদম নিথর। আমি পাশ ফিরতেই দেখলাম আমার শোয়ার ঘরের দরজাটা হাট করে খোলা, অথচ আমি স্পষ্ট মনে করতে পারছি রাতে শোয়ার সময় আমি দরজাটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছিলাম। আমি অন্ধকারের দিকে চেয়ে রইলাম। মনে হচ্ছিল আমি একটা অনন্ত ব্ল্যাক হোলের দিকে তাকিয়ে আছি। ঘুটঘুটে সেই অন্ধকার যেন আমাকে গিলে খাচ্ছে। আমি অপেক্ষা করছিলাম আমার চোখ
যেন অন্ধকারের সাথে মানিয়ে নেয়, যাতে হোলের চেনা জিনিসগুলো দেখতে পাই। কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। কেন জানি মনে হচ্ছিল সেই অন্ধকারের ভেতরেও কেউ একজন আমাকে দেখছে। দরজার ঠিক ওপাশেই কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস বন্ধ করে আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। কোথা থেকে এক অসীম সাহস সঞ্চয় করে আমি বিছানা থেকে নামলাম। নিঃশব্দে দরজার কাছে গিয়ে এক হেঁচকা টানে সেটা বন্ধ করে দিলাম। বাইরে কি আছে তা দেখার সাহস আমার ছিল না। শোয়ার ঘরের দরজায় কোনো তালা ছিল না, শুধু বাথরুম ছাড়া অন্য কোনো ঘরেই তালা দেওয়ার ব্যবস্থা নেই। আমি আমার বইয়ের ছোট একটা সেলফ টেনে এনে দরজার সামনে বসিয়ে দিলাম। আমি জানতাম কেউ যদি চায় তবে এই সেলফটা সরিয়ে ঘরে ঢুকতে পারবে, কিন্তু অন্তত আওয়াজ হলে আমি টের পাব। সকাল হওয়ার পর আমি কাজ যাওয়ার জন্য রেডি হলাম, কিন্তু আমার এত ভয় করছিল যে আমি জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। অনেকটা সময় পর সাহস জুগিয়ে আমি ঘর থেকে বের হলাম। বরাবরের মতো সারা বাড়িতে কারো কোনো চিহ্ন ছিল না। কাজ শেষে যখন অনিচ্ছা সত্ত্বেও আবার সেই অভিশপ্ত বাড়িতে ফিরলাম, তখন কোনো মতে রাতের খাবার খেয়ে শাওয়ার নিতে ঢুকলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম। আমি অনেক সময় শুনেছি যে অনেকে মানুষের বাড়িতে লুকিয়ে থাকে, হয়তো আমার সাথেও তেমন কিছু ঘটছে। কিন্তু যদি তাই হয় তবে সেই লোকটা লুকায় কোথায়? এই ছোট্ট বাড়িতে লুকানোর মতো কোনো কুঠুরি তো নেই। আমি বারবার সব আলমারি আর ক্লোজেট খুঁজেছি। ভেন্টের ভেতর দিয়ে কোনো মানুষের ঢোকা অসম্ভব। হঠাৎ আমি একটা খুব সূক্ষ্ম শব্দ শুনতে পেলাম, একটা হালকা ক্লিক করার শব্দ। আমি সাথে সাথে শাওয়ারের পর্দা সরিয়ে দিলাম। ভয়ে আমার হাত কাঁপছে। আমি শ্যাম্পুর বোতলটা এমনভাবে শক্ত করে ধরেছিলাম যেন সেটা দিয়েই আমি কোনো আক্রমণকারীকে ঘায়েল করব। বাথরুমে কেউ ছিল না, কিন্তু আয়নার ওপর একটা নতুন মেসেজ ফুটে উঠেছে। আগের দুটোর তুলনায় এটা ছিল অনেক বেশি স্পষ্ট আর গাঢ়। সেখানে লেখা ছিল, আই সি ইউ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ভয়, বিস্ময় আর প্রচণ্ড ক্রোধ মিলেমিশে আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করল। আমি তড়ি ঘড়ি করে শরীর মুছে জামাকাপড় পরে নিলাম। বাথরুমের কাউন্টারে রাখা ফোনটা তুলে নিয়ে আমি অ্যান্ডার্সকে ফোন দিলাম। আয়নাটার দিকে তাকিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম ফোনের ওপারের আওয়াজের জন্য। ভাবছিলাম রাত অনেক হয়ে গিয়েছে, সে কি ফোন ধরবে? অনেকক্ষণ রিং হওয়ার পর অ্যান্ডার্স ফোন ধরলেন। তিনি কেমন আছে জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই আমি তাকে থামিয়ে দিলাম। আমি চিৎকার করে বললাম, অ্যান্ডার্স, আমাকে সত্যি করে বলো, এই বাড়িতে ঢোকার অন্য কোনো পথ আছে কিনা? আমি প্রতি রাতে সব জানলা দরজা বন্ধ করি, আলমারি চেক করি, তবুও অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমাকে জানাও কোনো গোপন প্রবেশপথ আছে কিনা যা আমি জানি না। অ্যান্ডার্স প্রথমে কিছুই বুঝতে পারছিলেন না। তিনি বললেন, কি হয়েছে? ইঁদুর কি খুব উৎপাত করছে? আমার আগের ভাড়াটেরাও ইঁদুরের সমস্যা নিয়ে অভিযোগ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ, ইঁদুরই বলতে পারো, কিন্তু জানলা দরজা ছাড়া তারা আর কোনো দিক দিয়ে ঢুকতে পারে? তিনি একটু ভেবে বললেন, ভেন্ট তো আছেই, আর আগে একটা চিমনি ছিল যেটা আমরা অনেক বছর আগে সিল করে দিয়েছি। ও আর একটা ক্রোল স্পেস আছে ঘরের নিচে। তুমি কি সেখানে খুঁজে দেখেছ? আমি জানতাম যে ঘরের নিচে একটা ক্রোল স্পেস থাকে, কিন্তু সেটার ভেতরে ঢোকার কোনো রাস্তা আমি খুঁজে পাইনি। পুরো বাড়িতে কার্পেট থাকার কারণে কোনো হিডেন ডোর বা লুকানো দরজা দেখা যেত না। আমি ভাবলাম হয়তো কাঠের মেঝের নিচে সেটা ঢাকা পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ক্রোল স্পেসে যাওয়ার রাস্তাটা ঠিক কোথায়? অ্যান্ডার্স শান্ত গলায় বললেন, হ্যাঁ, তোমার একবার ওখানে উঁকি দেওয়া উচিত। ওটার প্রবেশপথটা বাথরুমের ভেতরের ক্লোজেটের মেঝেতে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হলো অ্যান্ডার্স আবারও সব গুলিয়ে ফেলেছেন। আমি অবাক হয়ে বললাম, কি বললে তুমি? তিনি আবার বললেন, আমি জানি ওটা একটা অদ্ভুত জায়গা, কিন্তু ওই ঘরটা আগে বাথরুম ছিল না, তাই ওখানেই ক্লোজেটটা রাখা হয়েছিল।
আমি চারপাশটা দেখলাম, কাপা গলায় বললাম, অ্যান্ডার্স, বাথরুমে কোনো ক্লোজেট নেই। অ্যান্ডার্স একটু থেমে বললেন, অবশ্যই আছে, ঠিক তোমার ভ্যানিটির বাম দিকেই তো ওটা থাকার কথা। আমি ফোনের ওপাশ থেকে অ্যান্ডার্সের কথা শুনছিলাম, ঠিকই, কিন্তু আমার চোখ তখন আটকে আছে ওই বিশাল আয়নাটার ওপর। এই বিশাল আয়নাটা এখানে কেন লাগানো হয়েছে সেটা আমি আগে কখনো ভাবিনি। অ্যান্ডার্স যখন প্রথমবার ঘরটা দেখাতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে বাথরুমটা কেন যেন অন্যরকম লাগছে। ঠিক তখনই আমি ফোনটা সিঙ্কের পাশে রেখে আয়নাটার খুব কাছে গিয়ে দাঁড়ালাম। আয়নার ফ্রেমের চারপাশে হাত দিয়ে কোনো ল্যাচ বা লক খোঁজার চেষ্টা করতে লাগলাম। ফ্রেমের ডান দিকে 2 হাত দিয়ে আমি যখন এক প্রচণ্ড জোরে একটা টান দিলাম, ঠিক তখনই আয়নাটা একটা দরজার মতো খুলে গেল। আয়নার পেছনে কোনো দেয়াল নেই, বরং সেখানে রয়েছে এক প্রকাণ্ড আলমারি বা ক্লোজেট। অ্যান্ডার্স ফোনের ওপাশ থেকে তখনও কি যেন বলে যাচ্ছিলেন, কিন্তু আমার তখন কথা বলার শক্তি নেই। ওই অন্ধকার ক্লোজেটের পেছনের দিকে একটা 4 কোণা গর্ত দেখা যাচ্ছে, যা সরাসরি ঘরের নিচের অন্ধকার ক্রল স্পেসে চলে গিয়েছে। আলমারির মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা চাদর, খাবারের প্যাকেট, বিয়ারের ক্যান। আর সবচাইতে ভয়াবহ ব্যাপার হলো ওখানে আমার কিছু নিজস্ব জিনিসপত্র পড়ে আছে। এক পাটি মোজা, আমার টুথব্রাশ, চিরুনি আর একটা ছোট ছবি। ছবিটা আমার ছোটবেলার, যেখানে আমি, আমার বোন আর আমাদের পুরনো কুকুরটা একসাথে হাসছিলাম। আমি নিচু হয়ে ছবিটা তুলতে গেলাম। ঠিক সেই মুহূর্তে ফোনের ওপাশ থেকে অ্যান্ডার্স আমাকে নাম ধরে ডাকলেন, কিন্তু আওয়াজটা বদলে গিয়েছে। সেই গলার স্বর মোটেও অ্যান্ডার্সের নয়। কণ্ঠটা অনেক বেশি গভীর, অনেক বেশি স্পষ্ট। আর সেই আওয়াজটা আসছে আমার একদম কাছ থেকে। আমি যখন মাথা তুলে তাকালাম, দেখলাম ক্লোজেটের ওই অন্ধকারের গর্ত থেকে একটা মানুষের মাথা উঁকি দিচ্ছে। তার চোখ দুটো বড় বড়, চোখের মণি যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার হাসিটা এতই চওড়া যে মনে হচ্ছে তার মুখটা ফেটে যাবে। উস্কো খুশকো জট পাকানো চুল নিয়ে সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছে। প্রখর আলোয় তাকে দেখতে একটা বিচ্ছিন্ন মুন্ডুর মতো মনে হচ্ছিল। ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে দৌড়ে পালালাম। আমি ততক্ষণ থামিনি যতক্ষণ না আমার গাড়িতে পৌঁছেছি। মাঝরাতে আমি গাড়ি চালিয়ে আমার বোনের বাড়িতে চলে গেলাম। পরদিন সকালে আমি সোজা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করলাম। একজন অফিসার আমার সাথে সেই বাড়িতে এলেন সব পরীক্ষা করতে। আমি তাকে সেই লুকানো ক্লোজেটটা দেখালাম, যেখান থেকে ক্রোল স্পেসে যাওয়া যায়। পুলিশ জানালো যে লোকটা সম্ভবত বাইরের একটা ছোট দরজা দিয়ে ওই ক্রোল স্পেসে ঢুকেছিল। এই 1 বছর যখন বাড়িটা ফাঁকা ছিল তখন থেকেই সে ওখানে আস্তানা গেড়েছে। আর যখন দেখল বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে তখন সে ক্লোজেটের দরজাটা একটা আয়না দিয়ে ঢেকে নিজেকে আড়াল করে ফেলেছে। কিন্তু কেন সেদিনের পর দিন আমার বাথরুমে আসতো আর ওই অদ্ভুত সব মেসেজ লিখে রাখত, তার কোনো উত্তর কারো জানা নেই। তার পাগলামি আর চেহারা দেখে পুলিশ ধারণা করছে সে মানসিক ভারসাম্যহীন। দুর্ভাগ্যবশত লোকটাকে পুলিশ আর কখনো খুঁজে পায়নি। হয়তো সে এখনো ওই এলাকাতেই কোথাও আছে, হয়তো অন্য কোনো বাড়ির অন্ধকারের আড়ালে সে ওভাবেই ওতো পেতে বসে আছে। এরপর আমি লস অ্যাঞ্জেলেসের অন্য এক প্রান্তে চলে যাই এবং সব সময় স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকার চেষ্টা করি। বড় বাড়ি আর অনেকগুলো ঘর থাকলেই আমার মনে হয় কোথাও না কোথাও কেউ লুকিয়ে আছে। এই ঘটনার পর থেকে আয়না দেখলেই আমার গা শিউরে ওঠে। এখন যখন আমি কোনো বন্ধুর বাড়িতে বা হোটেলে যাই, সবার আগে বাথরুমের আয়নাটা পরীক্ষা করি। টর্চ জ্বেলে কাঁচের ভেতরটা দেখার চেষ্টা করি, কারণ সেই ঘটনার পর পুলিশ অফিসার যখন আমাকে তদন্তের জন্য ওই বাড়ির সেই ক্লোজেটের ভেতরে নিয়ে গিয়েছিলেন, আমি একটা জিনিস দেখে আতঙ্কে জমে গিয়েছিলাম। আমি ক্লোজেটের ভেতর ঢুকে আয়নাটা বন্ধ করে দিলাম। আমি ভেবেছিলাম
আমি শুধু আয়নার পেছন দিকটা দেখব। কিন্তু বদলে আমি দেখতে পেলাম আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের মুখ কাঁচের ওপাশ থেকে বাইরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ এই ২ মাস ধরে ওই লোকটা আয়নার ওপাশে বসে ঠিক এভাবেই আমাকে দেখছিল। সেই ওয়ান ওয়ে মিরর বা একতরফা আয়নার ওপাশে পুলিশ অফিসারের মুখটা দেখার পর আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে পৃথিবীটা সরে যাচ্ছে। আমি কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গিয়েছিল। এতদিন আমি ভেবেছিলাম আমি আমার নিজের বাড়িতে নিরাপদ, কিন্তু আসলে আমি ছিলাম একটা খাঁচায় বন্দি প্রাণীর মতো, যাকে বাইরের জগৎ থেকে কেউ একজন প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছিল। আমি যখন রাতে শান্তিতে ঘুমানোর চেষ্টা করতাম, যখন আমি ভাবতাম আমি একদম একা, তখন ওই কাঁচের ঠিক কয়েক ইঞ্চি দূরে একটা বীভৎস মুখ আমার প্রতিটি নিঃশ্বাস গুনত। ওই ওয়ান ওয়ে মিরর বা একতরফা আয়নার ওপাশে লোকটা বসে থাকত, আর আমি আয়নায় নিজেকে দেখে ভাবতাম ঘরটা খালি। পুলিশ অফিসার যখন ক্লোজেটের ভেতর থেকে বাইরে বের হয়ে আসলেন, তার চেহারায় এক গভীর দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছিলাম। তিনি তার ভারী বুট জুতো দিয়ে মেঝের ওপর শব্দ করে হাঁটছিলেন, আর তার হাতের ফ্ল্যাশ লাইট বা টর্চের আলো ঘরের প্রতিটি কোণে ফেলছিলেন। তিনি আমাকে বললেন, আপনি কি জানেন ওই লোকটা ঠিক কতদিন ধরে এখানে থাকত? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি শুধু মাথা নেড়ে না বললাম। অফিসার তখন ক্রল স্পেস বা মেঝের নিচের সেই অন্ধকার গহ্বরের দিকে ইশারা করলেন। তিনি তার ওয়াকি টকিতে ব্যাকআপ বা সাহায্য চাইলেন। কয়েক মিনিটের মধ্যেই আরও ২ জন পুলিশ অফিসার সেই বাড়িতে এসে পৌঁছালেন। তাদের ভারী পায়ের শব্দ আর কর্কশ গলার আওয়াজে আমার সেই নিঝুম বাড়িটা এক মুহূর্তেই কোনো অপরাধস্থল বা ক্রাইম সিনে পরিণত হলো। তারা যখন সেই ক্রল স্পেস বা মেঝের নিচের কুঠুরিতে ঢুকলেন, তখন সেখান থেকে যে গন্ধটা বের হয়ে আসছিল তা সহ্য করার মতো ছিল না। ওটা ছিল পচা খাবার, ঘাম আর দীর্ঘদিনের বদ্ধ বাতাসের এক উৎকট মিশ্রণ। একজন অফিসার সেখান থেকে একে একে সব এভিডেন্স বা আলামত বের করে আনতে লাগলেন। প্রতিটি জিনিস যখন বের হচ্ছিল, আমার বুক ধড়ফড়ানি যেন পাল্লা দিয়ে বাড়ছিল। প্রথমে বের করা হলো কয়েকটা ছেঁড়া নোংরা কম্বল, তারপর অগণিত বিয়ারের ক্যান। কিন্তু সবচাইতে ভয়াবহ জিনিসগুলো তখনও বাকি ছিল। অফিসার যখন একটা প্লাস্টিকের ব্যাগ বের করে আনলেন, তার ভেতরে আমি দেখতে পেলাম আমার কয়েকটা ব্যক্তিগত জিনিস। সেখানে ছিল আমার একটা পুরনো টি শার্ট, যা আমি ভেবেছিলাম হারিয়ে গিয়েছে, আমার একটা মগ যেটায় আমি কফি খেতাম, আর সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো সেখানে ছিল এক মুঠো কাটা নখ আর কয়েক গোছা চুল। অফিসার যখন টর্চের আলো সেই চুলগুলোর ওপর ফেললেন, আমি বুঝতে পারলাম ওগুলো আমারই চুল। হয়তো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন সেই লোকটা নিঃশব্দে আমার ঘরে ঢুকেছিল। সে হয়তো আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল, আমার মাথার চুল কেটে নিয়েছে, আর আমি টেরই পাইনি। প্যানিক অ্যাটাক বা তীব্র আতঙ্ক কাকে বলে, আমি সেদিন প্রথম অনুভব করলাম। আমার মনে হচ্ছিল আমার চারপাশের দেয়ালগুলো আমাকে পিষে ফেলবে। পুলিশ অফিসাররা পুরো বাড়িটা সিল করে দিলেন। তারা জানালেন যে ওই লোকটা সম্ভবত একজন প্রফেশনাল বা পেশাদার স্কোয়াটার, যারা পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে থাকে। কিন্তু এই লোকটার বিষয়টা আলাদা ছিল। সে শুধু লুকিয়ে থাকেনি, সে আমার সাথে এক বিকৃত খেলায় মেতে উঠেছিল। সে আয়নার উপর ওই লেখাগুলো লিখত কারণ সে জানত আমি সেগুলো দেখব। সে চাইতো আমি ভয় পাই, সে চাইতো আমি যেন অনুভব করি যে আমি একা নই। কিন্তু প্রশ্ন হলো, সে পালালো কোনো দিক দিয়ে? অফিসাররা পরীক্ষা করে দেখলেন যে বাড়ির পেছনের দিকে একটা ছোট ভেন্ট বা বাতাস চলাচলের পথ আছে, যার স্ক্রুগুলো আলগা করে রাখা হয়েছিল। সেখান দিয়েই সে সম্ভবত পালিয়ে গিয়েছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। যখন আমি অ্যান্ডার্সকে ফোন দিয়েছিলাম,
তখন তো আমি বাথরুমের ভেতরেই ছিলাম। ওই লোকটা তো ঠিক আমার সামনেই ছিল, শুধু আয়নার ওপাশে। আমি যখন দৌড়ে পালালাম, সে কি তখনও ওখানেই ছিল? নাকি সে আমার পেছনে পেছনে দরজা পর্যন্ত এসেছিল? এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের কয়েকটা দিন আমি আমার বোনের বাড়িতে কাটালাম। বোন আর তার হবু বর আমাকে অনেক বোঝানোর চেষ্টা করল যে আমি এখন নিরাপদ, কিন্তু ভয় তো বাইরের জগৎ নিয়ে নয়, ভয় ছিল আমার মনের ভেতরে। আমি যখনই কোনো আয়নার সামনে যেতাম, আমার মনে হতো ওটার ওপাশে কেউ একজন বসে আছে। আমি বাথরুমে গিয়ে মুখ ধোয়ার সময় আয়নার দিকে তাকাতে পারতাম না। রাতে ঘুমানোর সময় আমি ল্যাম্প বা বাতি জ্বালিয়ে রাখতাম। বোনের বাড়ির প্রতিটি খসখস শব্দে আমি চমকে উঠতাম। মনে হতো সেই উস্কো খুস্কো চুলের লোকটা হয়তো আমার পেছনে পেছনে এখানেও চলে এসেছে। পুলিশ আমাকে জানালো যে তারা অ্যান্ডার্সের সাথে কথা বলেছে। অ্যান্ডার্স নাকি অনেক কিছু ভুলে যেতেন। সেই ওয়ান ওয়ে মিরর বা একতরফা আয়নার কথা তিনি পুলিশকে বলেছিলেন, কিন্তু তিনি ভাবতেন ওটা হয়তো আগের কোনো ডেকোরেশন বা সাজসজ্জার অংশ। তিনি লোকটাকে চিনতেন না। তবে পুলিশ ক্রল স্পেসের ভেতর থেকে এমন কিছু নথি বা পেপার্স পেয়েছে যা থেকে বোঝা যায় যে সেই লোকটা ওই বাড়িতে প্রায় 7 বছর ধরে মাঝে মধ্যেই থাকত। 7 বছর! চিন্তা করুন একবার, ওই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি শব্দ তার নখদর্পণে ছিল। সে জানত কোনো তক্তায় পা দিলে আওয়াজ হবে না। সে জানত আমি কখন কোনো ঘরে যাই। 2 সপ্তাহ পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আর নর্থ হলিউডের ওই বাড়িতে ফিরব না। অ্যান্ডার্স আমার ভাড়ার টাকা ফেরত দিলেন এবং আমার সব জিনিসপত্র সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। আমি এবার একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বা এক কামরার বাসা ভাড়া নিলাম। কোনো এক্সট্রা বা বাড়তি রুম নেই, কোনো ক্লোজেট নেই, কোনো আলমারি নেই। একটা বড় খোলামেলা ঘর, যেখানে দাঁড়ালে এক নজরেই পুরো ঘরটা দেখা যায়। আমি জানতাম আমার এমন একটা জায়গা দরকার যেখানে কোনো অন্ধকার কোণ থাকবে না। নতুন অ্যাপার্টমেন্টে আসার পর প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল। আমি আমার সব পুরনো আসবাবপত্র বিক্রি করে দিয়েছিলাম। আমি নতুন তোশক, নতুন বালিশ কিনলাম। এমনকি আমি কোনো বড় আয়নাও রাখিনি। শুধু বেসিনের ওপর একটা ছোট আয়না ছিল, যা সরাসরি দেয়ালের সাথে স্ক্রু দিয়ে আটকানো ছিল। ওটার পেছনে কোনো ফাঁকা জায়গা থাকার সম্ভাবনা ছিল না। আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলাম। কাজে ফিরলাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। কিন্তু প্রতি রাতে যখন আমি একা হতাম, তখন সেই নিস্তব্ধতা আমাকে মনে করিয়ে দিত আমার পুরনো দুঃস্বপ্নের কথা। এক রাতে, তখন ঘড়িতে বাজছে প্রায় রাত 2টো, আমি একটা হালকা ঘুমের ঘোরে ছিলাম। হঠাৎ আমার মনে হলো রান্নাঘরের দিক থেকে একটা শব্দ আসছে। শব্দটা খুব একটা জোরে নয়, ঠিক যেন প্লাস্টিকের ওপর কেউ টোকা দিচ্ছে। আমি এক লাফে বিছানা থেকে উঠে বসলাম। আমার স্টুডিও অ্যাপার্টমেন্টে রান্নাঘর আর শোয়ার ঘর আলাদা নয়, শুধু মাঝখানে একটা ছোট কাউন্টার আছে। আমি আমার ফ্ল্যাশ লাইট বা টর্চটা হাতে নিলাম, আলো ফেললাম রান্নাঘরের ওপর। সেখানে কিছুই নেই, শুধু আমার আধ খাওয়া একটা পাউরুটির প্যাকেট পড়ে আছে। বা ইঁদুরের কাজ হতে পারে। নিজেকে শান্ত করে আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আমি একা নই। সেই পুরনো অনুভূতিটা আবার ফিরে আসছিল। মনে হচ্ছিল কেউ একজন ঘরের কোণ থেকে আমাকে লক্ষ্য করছে। আমি উঠে আবার সব লাইট বা বাতি জ্বালিয়ে দিলাম। পুরো অ্যাপার্টমেন্টটা সার্চ বা তল্লাশি করলাম, কিন্তু কোথাও কেউ নেই। আমার ঘরের দরজার তালা একদম মজবুত, জানলাগুলো 10 তলার উপরে, তাই সেখান দিয়ে কেউ আসার প্রশ্নই আসে না। আমি ভাবলাম এটা হয়তো আমার ট্রমা বা মানসিক আঘাতের ফল। আমি ডক্টর বা ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা ভাবলাম। পরের দিন সকালে আমি যখন ব্রাশ করার জন্য বাথরুমে গেলাম, তখন আমি এমন একটা জিনিস দেখলাম যা দেখে আমার হাতের ব্রাশটা মেঝেতে পড়ে গেল। আমার সেই ছোট আয়নাটা, যা সরাসরি দেয়ালের সাথে আটকানো ছিল।
সেটার ওপর একটা সূক্ষ্ম দাগ, বাষ্পে নয়, বরং ধুলোর স্তরের ওপর আঙুল দিয়ে কেউ একটা ছোট্ট গোল চিহ্ন এঁকেছে। আমার হাত পা কাঁপতে শুরু করল। আমি জানি আমি কোনোদিন ওই আয়নার ওপর ওরকম কোনো চিহ্ন আঁকিনি। আমি সাথে সাথে একটা স্ক্রু ড্রাইভার বা যন্ত্র নিয়ে আয়নাটা খুলে ফেলার চেষ্টা করলাম। আমি দেখতে চেয়েছিলাম ওটার পেছনে কি আছে, কিন্তু পেছনে শুধু নীরের দেয়াল, কোনো গর্ত নেই, কোনো গোপন পথ নেই। তবে সেই চিহ্নটা এলো কোত্থেকে? আমি পাগলের মতো পুরো ঘরের মেঝে আর দেয়াল পরীক্ষা করতে লাগলাম, কোথাও কোনো ফাটল আছে কি না দেখার জন্য। তখনই আমার চোখ গেল আমার বিছানার নিচের দিকে। আমি এর আগে কখনো বিছানার নিচে চেক বা পরীক্ষা করার কথা ভাবিনি, কারণ ওটা ছিল একদম নিচু একটা খাট। কিন্তু আমি লক্ষ্য করলাম খাটের নিচে থাকা ধুলোর আস্তরণটা কেমন যেন এলোমেলো হয়ে আছে, যেন ভারী কিছু সেখান দিয়ে টেনে নেওয়া হয়েছে। আমি জানু পেতে বসে খাটের নিচে টর্চের আলো ফেললাম। সেখানে কিছুই নেই, শুধু কয়েকটা ধুলোর দলা। কিন্তু আমি যখন খাটের নিচের দেয়ালের দিকে তাকালাম, আমি দেখলাম সেখানে একটা খুব ছোট চিরকুট বা কাগজ পড়ে আছে। আমি হাত বাড়িয়ে কাগজটা তুলে নিলাম। ওটা একটা পুরনো রসিদ বা স্লিপের পেছনে লেখা। কাগজের অক্ষরগুলো অগোছালো, কিন্তু পড়তে খুব একটা অসুবিধা হলো না। সেখানে লেখা ছিল, নিউ প্লেস, বাট দ্য সেম বিউটিফুল হেয়ার, অর্থাৎ নতুন জায়গা, কিন্তু চুলগুলো সেই আগের মতোই সুন্দর। আমার শরীরের রক্ত যেন এক পলকেই হিম হয়ে গেল। সেই লোকটা আমাকে খুঁজে পেয়েছে। সে জানে আমি কোথায় থাকি, সে জানে আমি এই 10 তলার অ্যাপার্টমেন্টে আছি। কিন্তু সে ঢুকলো কিভাবে? আমি আমার ফোনে অ্যান্ডার্সের সেই পুরনো ছবিগুলোর দিকে তাকালাম। আমার হঠাৎ মনে পড়ল পুলিশ অফিসার বলেছিলেন সেই লোকটা একজন পেশাদার স্কোয়াটার বা গোপন বসবাসকারী। সে শুধু বাড়ি দখল করে না, সে তার শিকারকে অনুসরণ করে। আমি তখনই পুলিশকে কল করতে গেলাম, কিন্তু আমি খেয়াল করলাম আমার ফোনের নেটওয়ার্ক বা সিগন্যাল একদম চলে গিয়েছে। আমি ল্যান্ডলাইন বা ল্যান্ডফোনের দিকে তাকালাম, কিন্তু সেটার তারও কাটা। ঘরটা আবার সেই নিস্তব্ধতায় ডুবে গেল। আমি দরজার দিকে দৌড়ে গেলাম সেটা খোলার জন্য, কিন্তু আমি যখন দরজার নবটা ঘোরালাম, ওটা কাজ করছিল না। বাইরে থেকে কেউ একজন দরজাটা লক বা তালা মেরে দিয়েছে। আমি বন্ধ দরজার উপর আঘাত করতে লাগলাম, চিৎকার করতে লাগলাম সাহায্যের জন্য। কিন্তু আমার সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দেয়ালগুলো ছিল সাউন্ড প্রুফ বা শব্দ নিরোধক। কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছিল না। আমি ক্লান্ত হয়ে দরজার সামনেই বসে পড়লাম। হঠাৎ আমার শোয়ার ঘরের জানলার দিক থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। 10 তলার জানলায় কে আসতে পারে? আমি ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেলাম। পর্দার আড়াল থেকে আমি বাইরে তাকানোর চেষ্টা করলাম। বাইরের রাতের আকাশটা একদম পরিষ্কার, কিন্তু জানলার কাঁচের ওপর আমি একটা অস্পষ্ট ছায়া দেখতে পেলাম। জানলার কাঁচের বাইরের দিকে একটা মানুষ ঝুলে আছে। তার হাতগুলো মাকড়সার মতো কাঁচের ওপর আটকে আছে। তার সেই উস্কো খুস্কো জট পাকানো চুলগুলো বাতাসে উড়ছে। সে কাঁচের ওপর মুখটা চেপে ধরে আমার দিকে তাকিয়ে আছে। তার সেই ভয়ঙ্কর হাসিখানা আবার ফিরে এসেছে। সে তার এক হাত দিয়ে জানলার ওপর ধীরে ধীরে টোকা দিতে লাগল। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম তার অন্য হাতে একটা ধারালো চকচকে ব্লেড রয়েছে। সে কাঁচের ওপর কিছু একটা লেখার চেষ্টা করছে। আমি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছি। আমার চোখের সামনে সে লিখছে। জানলার ওপর বাষ্প জমে নেই, তাই সে নিজের আঙুলের রক্ত দিয়ে লিখছে। সে লিখল, ওপেন, অর্থাৎ খোলো। ঠিক সেই মুহূর্তেই আমার জানলার কাঁচটা একটা বিকট শব্দে ফাটতে শুরু করল। আমি দেখলাম জানলার ফ্রেমের এক কোণ থেকে সেই ফাটলটা আমার দিকে এগিয়ে আসছে। সেই লোকটা এখন কাঁচের ওপাশে নেই। সে জানলাটা ভেঙে ঘরের ভেতরে আসার প্রস্তুতি নিচ্ছে। আমি পিছু হটতে হটতে বাথরুমের দিকে যেতে চাইলাম, কিন্তু তখনই ঘরের সব বাতি একসাথে দপ করে নিভে গেল। অন্ধকারে আমি শুধু শুনতে পাচ্ছিলাম
কাঁচ ভাঙার সেই ঝনঝন শব্দ, তারপর এক গভীর নীরবতা। আমি দেয়াল ধরে দাঁড়িয়ে কাঁপছিলাম। হঠাৎ আমার কানের ঠিক কাছে কেউ একজন খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, আমি তো জানতাম তুমি ঠিক এই ঘরটাই বেছে নেবে। অন্ধকারে সেই হিমশীতল কণ্ঠস্বর যখন আমার কানের লতি ছুঁয়ে গেল, আমার মনে হলো আমার শরীরের প্রতিটি কোষ মুহূর্তের মধ্যে জমে পাথর হয়ে গিয়েছে। সেই ফিস ফিস করে বলা কথাগুলো আমার মস্তিষ্কের ভেতরে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। আমি তো জানতাম তুমি ঠিক এই ঘরটাই বেছে নেবে। ওই কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, ছিল এক বীভৎস অধিকারবোধ। আমার ঘাড়ের কাছে তার তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। সেই নিঃশ্বাসে মিশেছি পুরনো পচা স্যাঁতসেঁতে দেওয়ালের গন্ধ আর কাঁচা মাংসের এক উৎকট আঁশটে ঘ্রাণ। আমার হাত পা তখন অবশ, কিন্তু বাঁচার আদিম প্রবৃত্তি আমাকে এক ঝটকায় সামনের দিকে ঠেলে দিল। আমি অন্ধকারের মাঝেই অন্ধের মতো হাতড়ে রান্নাঘরের কাউন্টারের দিকে ছুটলাম। মেঝের ওপর ছড়িয়ে থাকা জানলার ভাঙা কাচের টুকরোগুলো আমার খালি পায়ের নিচে ফুটে যাচ্ছিল, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও বড় ছিল আমার বেঁচে থাকার আকুতি। আমি কাউন্টার থেকে সেই স্ক্রু ড্রাইভারটা খপ করে ধরে ফেললাম, যা দিয়ে আমি কিছুক্ষণ আগে আয়নাটা খোলার চেষ্টা করছিলাম। ওটাই এখন আমার একমাত্র অস্ত্র। আমি পিঠ দিয়ে দেওয়াল চেপে দাঁড়ালাম। হাঁপড়ের মতো আমার বুক উঠছে নামছে। 10 তলার এই অ্যাপার্টমেন্টে বাইরের ল্যাম্পপোস্টের খুব সামান্য এক চিলতে আলো ভাঙা জানলা দিয়ে ভেতরে এসে পড়েছে। সেই আবছা আলোয় আমি দেখলাম জানলার ধারে একটা দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। তার অবয়বটা মানুষের মতো হলেও তার দাঁড়ানোর ভঙ্গিটা ছিল কোনো অদ্ভুত প্রাণীর মতো। সে একদম সোজা হয়ে দাঁড়িয়ে নেই, বরং কিছুটা কুকড়ে আছে। তার সেই লম্বা জট পাকানো চুলগুলো তার মুখের উপর ঝুলে আছে, যা থেকে বৃষ্টির জলের মতো রক্ত গড়িয়ে পড়ছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কি চাও আমার কাছে? কেন আমাকে পিছু করছো? অন্ধকারের সেই ছায়াটা কোনো উত্তর দিল না। বদলে শেষে আবার সেই বিভীষিকাময় হাসিটা হাসল। তারপর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। তার পায়ের নিচে কাঁচের টুকরোগুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার মড়মড় শব্দ নিস্তব্ধ ঘরটাতে এক ভয়ানক আবহ তৈরি করল। সে পা টেনে টেনে হাঁটছিল, যেন তার শরীরে কোনো হাড় নেই। প্রতিটি কদমে সে আমার দিকে মৃত্যুর বার্তা নিয়ে এগিয়ে আসছিল। সে হঠাৎ থমকে দাঁড়াল, তারপর হাত বাড়িয়ে জানলার পাশের দেওয়ালের ওপর আঙুল বোলাতে লাগল। সে বলল, তুমি কি জানো 4 বছর আগে যখন তুমি ওই পুরনো নীল রঙের গাড়িতে ঘুমাতে, তখন আমি ঠিক তোমার পেছনের সিটের নিচে শুয়ে থাকতাম। তুমি যখন রাতে কফির গন্ধে বিভোর হয়ে ড্রাইভিং করতে, তখন আমি তোমার সিটের ফাঁক দিয়ে তোমার নিঃশ্বাসের শব্দ শুনতাম। তার এই কথা শুনে আমার হাত থেকে স্ক্রু ড্রাইভারটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মানে এই আতঙ্ক শুধু ওই বাড়ি থেকে শুরু হয়নি। এই দানবটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গত কয়েক বছর ধরে। আমি এতদিন যাকে একা থাকা ভেবে আসছিলাম, আসলে আমি কোনোদিনই একা ছিলাম না। সে ছায়ার মতো আমাকে অনুসরণ করেছে, আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অন্ধকারের মাঝেই আমি চিৎকার করে তার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলাম। আমার হাতের স্ক্রু ড্রাইভারটা আমি সজোরে তার দিকে লক্ষ্য করে চালালাম, কিন্তু সে যেন আগে থেকেই জানতো আমি কি করতে যাচ্ছি। সে অমানুষিক ক্ষিপ্রতায় সরে গেল। আমি সজোরে আছড়ে পড়লাম মেঝের ওপর। কাচের টুকরোগুলো আমার হাতের তালু চিরে ভেতরে ঢুকে গেল। যন্ত্রণায় আমার মুখ দিয়ে একটা গোঙানি বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে সে আমার একদম ওপরে ঝুঁকে পড়ল। অন্ধকারে তার মুখটা আমি দেখতে পেলাম না ঠিকই, কিন্তু তার চোখের সেই প্রকাণ্ড মণিগুলো জ্বলজ্বল করছিল। সে তার বরফ শীতল হাত দিয়ে আমার গলা চেপে ধরল। তার আঙুলগুলো ছিল হাড়ের মতো শক্ত আর লম্বা। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে আবার ফিস ফিস করে বলতে শুরু করল। সে বলল, তুমি ভেবেছিলে স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না?
তুমি ভেবেছিলে বড় আয়না সরিয়ে ফেললে আমি তোমাকে দেখতে পাবো না। বোকা ছেলে। আয়না তো শুধু একটা মাধ্যম, আসল নজর তো থাকে মনের ভেতরে। আমি তোমার ভয়ের ভেতরে বাস করি। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু তার গায়ের জোর ছিল অবিশ্বাস্য। সে আমাকে মেঝের ওপর চেপে ধরে আসছিল। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। অক্সিজেনের অভাবে আমার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হলো। ঠিক তখনই সে হঠাৎ করে আমার গলা ছেড়ে দিল। আমি কাশিদমকে কুকড়ে গেলাম। সে আবার উঠে দাঁড়ালো। তার আমার ঘরের মাঝখানে গিয়ে অদ্ভুত এক নাচ শুরু করল। তার হাত পাগুলো অস্বাভাবিক কোণে বেঁকে যাচ্ছিল। সে হাসতে হাসতে বলতে লাগল, রুলস, আমাদের কিছু রুলস পালন করতে হবে। তুমি যদি এই খেলাটা জিততে চাও তবে তোমাকে আয়নার ওপাশে আসতে হবে। ওপাশে জগতটা অনেক সুন্দর। সেখানে কোনো ডার্কনেস নেই, সেখানে শুধু সাইলেন্স আছে। আমি বুঝতে পারলাম এই লোকটা পুরোপুরি উন্মাদ। তার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি অতি কষ্টে উঠে দাঁড়ালাম এবং বাথরুমের দিকে দৌড়ে গেলাম। বাথরুমের দরজাটা কাঠের হলেও সেটার ভেতর থেকে লক বা তালা দেওয়ার ব্যবস্থা ছিল। আমি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলাম। দরজার ওপাশে তার ভারী পায়ের শব্দ শোনা গেল। সে দরজার উপর ধীরে ধীরে নক করতে লাগল। ঠক ঠক ঠক। সে বলল, লুকোচুরি খেলবে? বেশ তো, আমি গুনছি, 1 2 3। আমি বাথরুমের ভেতরে দেয়াল ধরে হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেঝের সাদা টাইলস আমার রক্তে লাল হয়ে যাচ্ছে। আমি বেসিনের ওপরের সেই ছোট আয়নাটার দিকে তাকালাম। আমার মুখটা সেখানে দেখা যাচ্ছে না। বাষ্পে নয়, বরং এক কালো কুয়াশায় আয়নাটা ঢেকে গিয়েছে। আমি হাত দিয়ে আয়নাটা মোছার চেষ্টা করলাম। ঠিক তখনই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ওই ছোট আয়নাটা, যা দেয়ালের সাথে স্ক্রু দিয়ে আটকানো ছিল, সেটার এক কোণ দিয়ে সরু একটা আলোর রেখা দেখা যাচ্ছে। আমি আমার ভাঙা স্ক্রু ড্রাইভারটা নিয়ে ওই ফাটলের ভেতর ঢুকিয়ে দিলাম। আমি আয়নাটা উপরে ফেলার চেষ্টা করলাম। চড়চড় শব্দে আয়নাটা দেয়াল থেকে আলগা হয়ে এলো। কিন্তু আয়নার পেছনে যা দেখলাম তা দেখে আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। ওই দেয়ালের পেছনে কোনো নিরেট ইটের গাঁথুনি নেই, বরং সেখানে রয়েছে একটা অন্ধকার সুড়ঙ্গ। আর সেই সুড়ঙ্গের ভেতরে দেওয়ালে ঝোলানো রয়েছে শত শত ছবি। ছবিগুলো সব আমার। আমি ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, আমি বাথরুমে শাওয়ার নিচ্ছি। প্রতিটি মুহূর্তের ছবি সেখানে পিন দিয়ে আটকানো। আর সবচাইতে বড় ধাক্কাটা খেলাম যখন দেখলাম একদম মাঝখানে একটা বড় ছবি রাখা আছে। সেই ছবিতে আমার বোন আর তার হবু বর মেঝেতে পড়ে আছে। তাদের সারা শরীর রক্তে ভেজা। ছবির নিচে লাল কালি দিয়ে লেখা, লাস্ট কল। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। তার মানে সে শুধু আমাকেই আক্রমণ করেনি, সে আমার পরিবারকেও শেষ করে দিয়েছে। রাগে আর যন্ত্রণায় আমি দিশেহারা হয়ে গেলাম। আমি সেই সুড়ঙ্গের ভেতর ঢোকার জন্য পা বাড়ালাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাথরুমের দরজাটা এক প্রচণ্ড আঘাতে ভেঙে পড়ল। সেই দানবটা দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার হাতে এখন সেই ধারালো চকচকে ব্লেডটা। সে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক চিৎকার দিল। সে বলল, সময় শেষ, এবার আয়নার ওপাশে যাওয়ার পালা। সে আমার দিকে লাফিয়ে এলো। আমি জানতাম আমি আর বাঁচব না, কিন্তু আমি ঠিক করলাম মরার আগে আমি তাকে সাথে নিয়ে মরব। আমি সুড়ঙ্গের ভেতরে থাকা একটা লোহার রড টেনে নিলাম। সে যখন আমার ওপর আছড়ে পড়ল, আমি সেই রডটা দিয়ে তার বুকে আঘাত করার চেষ্টা করলাম। আমরা দুজনেই সুড়ঙ্গের ভেতরে পড়ে গেলাম। গড়াতে গড়াতে আমরা এক অন্ধ গহ্বরের দিকে যাচ্ছিলাম। চারপাশটা একদম ডার্ক হয়ে গেল। আমি শুধু অনুভব করতে পারছিলাম তার নখগুলো আমার পিঠে বসে যাচ্ছে। হঠাৎ আমাদের পতন থেমে গেল। আমরা একটা শক্ত মেঝের ওপর আছড়ে পড়লাম। আমি অতি কষ্টে চোখ মেললাম। আবোছা আলোয় আমি যা দেখলাম তা দেখে আমার আত্মার খাঁচা খাঁচা উড়ে যাওয়ার জোগাড় হলো। আমরা কোনো সুড়ঙ্গে নেই। আমরা ঠিক ওই পুরনো বাড়ির বাথরুমের সেই ওয়ান ওয়ে
মিরর বা একতরফা আয়নার ওপাশে সেই অন্ধকার ক্লোজেটটার ভেতরে পড়ে আছি। 10 তলার অ্যাপার্টমেন্ট থেকে আমি কিভাবে আবার সেই পুরনো বাড়িতে ফিরে এলাম? এটা কি সম্ভব? নাকি আমি এতক্ষণ কোনো মায়া বা ঘোরের মধ্যে ছিলাম? আমি সামনে তাকালাম। আয়নার ওপাশ থেকে আমি দেখতে পাচ্ছি বাথরুমের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বাষ্পাচ্ছন্ন মুখটা মোছার চেষ্টা করছে। তার পরনে আমার সেই পুরনো গেঞ্জিটা। সে যখন মুখটা পরিষ্কার করল, আমি শিউরে উঠলাম। আয়নার ওপাশে যে দাঁড়িয়ে আছে সে আমি নিজেই, আমার সেই পুরনো সত্তা যে 2 মাস আগে এই বাড়িতে প্রথম এসেছিল। আমি চিৎকার করতে চাইলাম, আয়নার ওপর আঘাত করতে চাইলাম তাকে সাবধান করার জন্য, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি দেখলাম আমার হাতগুলো এখন ফ্যাকাশে হয়ে গিয়েছে, নখগুলো লম্বা আর ধারালো। আমি পাশে তাকালাম। সেই উস্কো খুশকো চুলের লোকটা আমার পাশে বসে আছে। সে আমার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, এবার বুঝতে পেরেছ? এই আয়নার কোনো শেষ নেই। এবার তোমার পালা। লেখো, আয়নার ওপর লেখো। সে আমার হাতে একটা সূক্ষ্ম ব্লেড ধরিয়ে দিল। আমার আঙুলগুলো নিজে থেকেই আয়নার দিকে এগিয়ে যেতে লাগলো। আমি দেখলাম বাথরুমের ভেতরে থাকা আমিটা শাওয়ার নিতে ঢুকছে। আমি নিজের অজান্তেই আয়নার কাঁচের ওপর আঙুল বোলালাম। বাষ্পের ওপর আমি লিখে ফেললাম প্রথম সেই শব্দটা, হাই। বাথরুমের ভেতরে থাকা আমি শব্দটা দেখে চমকে উঠল। সে জানে না তার ঠিক কয়েক ইঞ্চি দূরে অন্ধকারের ভেতরে আমি বসে আছি। আমি কাঁদতে চাইলাম, কিন্তু আমার চোখ দিয়ে কোনো জল বের হলো না। বদলে বের হলো কালো পিচ ঢালা রঙের এক বিষাক্ত তরল। সেই দানবটা আমার কানে কানে আবার বলল, খেলাটা কেবল শুরু হলো। এখন তো আমাদের আরো অনেক পর্ব বাকি। তুমি কি জানো তোমার বোন এখন কোথায়? সে আমাকে একটা ছোট্ট বাক্স বা বাস্ক দেখালো। সেই বাস্ক থেকে টুপটুপ করে তাজা রক্ত মেঝেতে গড়িয়ে পড়ছে। সে মুচকি হেসে বলল, চলো, আমাদের দ্রুত এখান থেকে বেরোতে হবে। আমাদের পরবর্তী গন্তব্য হলো তোমার বোনের নতুন বাড়ি। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আমার ভেতরে থাকা মানুষের শেষ চিহ্নটুকু যেন মুছে গেল। এক পৈশাচিক খুশিতে আমার মন ভরে উঠল। আমি বুঝতে পারলাম আমি আর সেই পুরনো আমি নেই। আমি এখন আয়নার ওপাশের এক স্থায়ী বাসিন্দা। আমরা ক্লোজেটের পেছনের সেই অন্ধকার পথ দিয়ে ক্রল স্পেসের দিকে নামতে লাগলাম। প্রতিটি ধাপ নামার সময় আমার মনে হচ্ছিল আমি এক গভীর পাতালে প্রবেশ করছি। হঠাৎ লোকটা থমকে দাঁড়িয়ে আমার দিকে ফিরল। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে বলল, একটা কথা বলতে ভুলে গিয়েছি। এই আয়নাটা শুধু তোমাকে দেখায় না, এটা তোমার ভবিষ্যৎকেও বন্দি করে রাখে। তুমি কি দেখতে চাও তোমার শেষটা কেমন হবে? সে দেওয়ালে ঝোলানো একটা ভাঙা কাঁচের টুকরো আমার সামনে ধরল। আমি কাঁপতে কাঁপতে সেই কাঁচের দিকে তাকালাম। সেখানে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই ভাঙা কাঁচের টুকরোটার দিকে তাকিয়ে আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। ওই ঝাপসা কাঁচের প্রতিফলনে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম না। তার বদলে আমি দেখছিলাম এক অন্ধকার কুঠুরি, যেখানে আমার নিজের দেহটা একটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধা আছে। আমার চোখের পাতাগুলো সেলাই করে দেয়া হয়েছে যাতে আমি চোখ বন্ধ করতে না পারি। আর আমার সামনে দাঁড়িয়ে আছে সেই উস্কো খুস্কো চুলের দানবটা। সে তার সেই রক্তমাখা হাত দিয়ে আমার গলার চামড়াটা ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছে। কিন্তু সবচাইতে ভয়াবহ বিষয় হলো ওই কাঁচের ভেতরে থাকা আমার মুখটা যন্ত্রণায় চিৎকার করছে না, বরং এক বিভীষিকাময় হাসি হাসছে। আমি সেই কাঁচের টুকরোটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার আত্মা তখন ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। আমি আর্তনাদ করে উঠলাম, না, এটা আমার ভবিষ্যৎ হতে পারে না। আমি এখান থেকে বের হতে চাই। সেই দানবটা আমার চিৎকারে বিন্দুমাত্র বিচলিত হলো না। সে এক অদ্ভুত শীতলতায় আমার দিকে তাকিয়ে বলল, পালানোর কোনো পথ নেই। তুমি এখন এই আয়নার জগতের একটা অংশ। তুমি কি লক্ষ্য করেছ তোমার গলার স্বরটা
কেমন খসখসে হয়ে গিয়েছে, তোমার নখগুলো কেমন বাঁকা হয়ে যাচ্ছে। আমি আমার হাতের দিকে তাকালাম। আবছা আলোয় দেখলাম আমার চামড়া ফ্যাকাশে হয়ে ধূসর বর্ণ ধারণ করেছে। আমার আঙুলের ডগাগুলো থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। আমি অনুভব করতে পারলাম আমার ভেতরে থাকা সেই পুরনো আমি মানুষটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তার জায়গা করে নিচ্ছে এক আদিম হিংস্র সত্তা। সেই লোকটা আমাকে হিঁচড়ে টেনে নিয়ে যেতে লাগলো ক্রল স্পেসের বা মেঝের নিচের সেই গভীর অন্ধকারের দিকে। আমরা যখন সেই সরু সুড়ঙ্গ দিয়ে এগোচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি কোনো এক দানবের নাড়িভুড়ির ভেতর দিয়ে হাঁটছি। চারপাশের দেওয়ালে লেগে থাকা সেই পচা গন্ধটা এখন আর আমার কাছে খারাপ লাগছিল না, বরং কেন জানি এক বিকৃত আনন্দ পাচ্ছিলাম। হঠাৎ আমরা একটা কাঠের তক্তার নিচে এসে থামলাম। লোকটা ইশারা করে আমাকে উপরে তাকাতে বলল। আমি তক্তার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলাম আমরা এখন আমার বোনের শোয়ার ঘরের ঠিক নিচে আছি। উপরে ঘরটা একদম নিস্তব্ধ। আমি শুনতে পাচ্ছিলাম আমার বোনের হালকা নিঃশ্বাসের শব্দ। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, জানেও না তার ঠিক কয়েক ইঞ্চি নিচেই এক যমদূত দাঁড়িয়ে আছে। সেই দানবটা আমার হাতে একটা ধারালো পেরেক ধরিয়ে দিল। সে ফিসফিস করে বলল, এবার তোমার কাজ শুরু করার পালা। যাও, তোমার চিহ্ন রেখে আসো। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমার হাতটা নিজে থেকেই তক্তার ফাঁক দিয়ে উপরে উঠে গেল। আমি আয়নার ফ্রেমের নিচে থাকা সেই ছোট্ট ছিদ্রটা দিয়ে উপরে উঠলাম। এবার আমি বাথরুমের নিচে থাকা সেই ছোট্ট ছিদ্রটা দিয়ে উপরে আছি। ওয়ান ওয়ে মিরর বা একতরফা আয়নার এই পাশ থেকে আমি দেখতে পেলাম আমার বোন বাথরুমে ঢুকলো। তার চোখে মুখে ক্লান্তির ছাপ। সে মুখ ধোয়ার জন্য কলটা ছাড়ল। আমি আয়নার ওপর নিজের আঙুল রাখলাম। আমার নখের ডগা দিয়ে আয়নার কাঁচের ওপর রক্ত লেগে গেল। আমি লিখলাম, আই এম হিয়ার, অর্থাৎ আমি এখানে আছি। আমার বোন যখন আয়নাটা পরিষ্কার করল আর ওই লেখাটা দেখল, তার হাত থেকে জলের মগটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। সে আতঙ্কে চিৎকার করে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু দরজাটা আগে থেকেই সেই দানবটা বাইরে থেকে আটকে দিয়েছিল। আমি আয়নার ওপাশে দাঁড়িয়ে তার সেই মরণ চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি আয়নাটা ভেঙে ওপাশে গিয়ে তাকে জড়িয়ে ধরি, কিন্তু আমার শরীর তখন আর আমার কথা শুনছে না। হঠাৎ সেই উস্কো খুস্কো চুলের লোকটা আমার পাশে এসে দাঁড়ালো। সে তার হাতের ব্লেড দিয়ে আয়নার কাঁচটা এক ঝটকায় সরিয়ে ফেলল। আমার বোন যখন দেখল আয়নার বদলে সেখানে এক অন্ধকার সুড়ঙ্গ আর তার ভেতরে আমি দাঁড়িয়ে আছি, সে জ্ঞান হারিয়ে মেঝের ওপর পড়ে গেল। সেই লোকটা আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসল। সে বলল, অভিনন্দন, তুমি আজ থেকে এই আয়নার সাম্রাজ্যের নতুন রক্ষক। আমার কাজ শেষ, এবার আমার মুক্তির সময়। বলতে বলতেই সেই লোকটার দেহটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। তার সেই উস্কোখুসকো চুল, সেই জঘন্য গন্ধ, সবকিছু এক নিমেষে হাওয়া হয়ে গেল। আমি বুঝতে পারলাম এতদিন সেও আমার মতোই এখানে বন্দী ছিল। কেউ একজন তাকেও এভাবেই এখানে নিয়ে এসেছিল, আর এখন সে তার উত্তরাধিকার আমার হাতে দিয়ে চলে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই অন্ধকার ক্লোজেটের ভেতরে। আমার পায়ের কাছে আমার বোনের নিথর দেহটা পড়ে আছে। আমি জানি না সে বেঁচে আছে কিনা। আমি তাকে স্পর্শ করতে চাইলাম, কিন্তু দেখলাম আমার হাতগুলো এখন সেই দানবটার মতো দীর্ঘ আর কুৎসিত হয়ে গিয়েছে। হঠাৎ বাথরুমের বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ভারী বুট জুতোর আওয়াজ পাওয়া গেল। পুলিশ চলে এসেছে। আমি কাঁপতে কাঁপতে সেই ওয়ান ওয়ে মিরর বা একতরফা আয়নাটা আবার আগের জায়গায় বসিয়ে দিলাম। আমি আয়নার ওপাশে ঘাপটি মেরে বসে রইলাম। পুলিশ অফিসার যখন বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকলেন, তিনি আমার বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখলেন। তিনি দ্রুত তার নাড়ি পরীক্ষা করলেন আর ব্যাকআপ বা সাহায্য চাইলেন। আমি আয়নার ওপাশ থেকে তার প্রতিটি নড়াচড়া দেখছিলাম। তিনি যখন আয়নার সামনে এসে দাঁড়ালেন তার কপাল মুছতে,
তখন আমি তার চোখের ঠিক ভেতরে তাকালাম। অফিসারটা হঠাৎ থমকে গেলেন। তিনি আয়নার খুব কাছে নিজের মুখটা নিয়ে আসলেন। তিনি হয়তো অনুভব করতে পারছিলেন যে ওপাশে কেউ একজন আছে। তিনি তার ফ্ল্যাশলাইট বা টর্চের আলো সরাসরি আয়নার ওপর ফেললেন। কাঁচের ওপাশ থেকে সেই তীব্র আলো আমার চোখে এসে লাগল, কিন্তু আমি নড়লাম না। আমি একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইলাম। আমি দেখলাম অফিসারের পেছনে থাকা সেই দেওয়ালে আমার একটা অস্পষ্ট প্রতিবিম্ব ফুটে উঠেছে, কিন্তু সেটা কোনো মানুষের প্রতিবিম্ব নয়। ওটা ছিল এক ছায়ামূর্তি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। অফিসারটা ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তিনি তার রিভলভার বা পিস্তলটা বের করলেন, কিন্তু তিনি কোথায় গুলি করবেন তা বুঝতে পারছিলেন না। ঘরটা হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। আমি আমার আঙুল দিয়ে আয়নার ওপর শেষবারের মতো একটা মেসেজ বা বার্তা লিখলাম, ইউ আর নেক্সট, অর্থাৎ পরবর্তী, শিকার তুমি। অফিসারটা যখন ওই লেখাটা দেখলেন, তিনি চিৎকার করে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে গেলেন। আমি জানি তিনি ফিরে আসবেন, তিনি পুরো পুলিশ বাহিনী নিয়ে আসবেন, কিন্তু তারা কেউই আমাকে খুঁজে পাবে না, কারণ আমি তো আর এই পৃথিবীতে নেই। আমি মিশে গিয়েছি এই আয়নার গভীরতায়, এই ক্রল স্পেসের বা মেঝের নিচের অন্তহীন সুড়ঙ্গে। এখন আমি প্রতি রাতে আপনার বাড়ির আয়নার ওপাশে বসে থাকি। আপনি যখন রাতে একা ব্রাশ করেন, বা যখন আপনি আপনার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চুল ঠিক করেন, তখন খুব ভালো করে লক্ষ্য করবেন আয়নার এক কোণে কি কোনো কালো ছায়া দেখতে পাচ্ছেন? আপনার কানের কাছে কি কেউ খুব নিচু স্বরে ফিসফিস করে কিছু বলছে? সাবধানে থাকবেন, কারণ আপনি যখনই কোনো আয়নার দিকে তাকান, আসলে আপনি একা তাকাচ্ছেন না। আমি ওপাশ থেকে আপনার প্রতিটি নিঃশ্বাস গুনছি। আমি অপেক্ষা করছি আপনার একটা ভুলের। আমি অপেক্ষা করছি কখন আপনি আয়নাটা একবারের জন্য হলেও আলগা করবেন, কারণ এই আয়নার জগতটা খুব একা, আর আমার এখন একজন নতুন সঙ্গী প্রয়োজন। হয়তো আজ রাতে আপনার বাথরুমের আয়নাতেই আমি আমার নতুন মেসেজটা লিখে রাখব। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।